নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। বই থেকে সিনেমা এই সিরিজের আরও একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের পর্বে প্রথমেই যে বইটির কথা বলবো সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প। গল্পটির নাম হচ্ছে মাল্যদান। এই গল্পটা নিয়ে 1971 সালে একটা সিনেমা তৈরি হয়েছিল। সিনেমাটার নামও কিন্তু মাল্যদান। আর এই সিনেমাটার ডিরেক্টর ছিলেন অজয় কর। এই সিনেমাতে প্রধান যে সমস্ত চরিত্রগুলো আছে তার মধ্যে প্রথমে হচ্ছে পটল নামে একটি মেয়ের চরিত্র। সিনেমাতে সেই চরিত্রে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। আর পটলের এক কাজিন ব্রাদার, মানে পটলের থেকে মাত্র একদিনের ছোট সে, তার নাম হচ্ছে যতীন। সেই যতীনের চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর পটলের স্বামী হরকুমার বাবু, সেই চরিত্রে অভিনয় করেছেন শৈলেন গঙ্গোপাধ্যায়। তিনি হচ্ছেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এছাড়া পটলদের বাড়ির মানে মালি হচ্ছে ধনাদা। সেই ধনাদার চরিত্রে অভিনয় করেছেন ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন গীতা দে। এছাড়াও বিকাশ রায় রয়েছেন একজন ডাক্তারের ভূমিকায়। আর অভিনয় করেছে নন্দিনী মালিয়া। এই নন্দিনী মালিয়ার যে চরিত্রটা, সেই চরিত্রটার নাম হচ্ছে কুরানি। এই কুরানি হলো একজন মানে একটি মেয়ে, যাকে ওই পটল মানে সাবিত্রী চট্টোপাধ্যায় পটল যে মেয়েটির কথা বলছি, সে এবং তার স্বামী হরকুমার বাবু, তারা এই কুরানিকে কুড়িয়ে পেয়েছিল বলা যেতে পারে। মানে অত্যন্ত গরিব পরিবারের একটি মেয়ে। শৈশবে সে তার মা বাবাকে হারায় এবং তার মা বাবা অনাহারে মারা গেছে। সেরকম অবস্থায় ওই শিশুটিকে নিয়ে এসে পটল এবং তার স্বামী তাকে মানুষ করে, মেয়ের মতোই তাকে মানুষ করে। যদিও সে কিন্তু পটলকে ওই কুরানি মেয়েটা কিন্তু পটলকে দিদি বলেই ডাকতো। মানে পটলের চরিত্রটা হচ্ছে খুব হাসি খুশি মজার চরিত্র। মানে সে সবার সাথে সবসময় ইয়ার্কি ফাজলামি করে, সবার লেগ পুলিং করে, মানে সবাইকে নিয়ে মানে মজা করে থাকতে সে ভালোবাসে। একদিন পটলের এই কাজিন ব্রাদার যতীন, যে চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় বললাম যেটা, সেই মানে যতীন একদিন পটলের বাড়িতে আসে। যতীন হচ্ছে পেশায় একজন ডাক্তার। তো পটলের বাড়িতে আসার পর যথারীতি পটল ভাইকে নিয়ে একদম তার সাথে হাসি মানে ইয়ার্কি ফাজলামি করে ভাইকে একদম অতিষ্ঠ করে তুলেছে। আর সেই তার মধ্যে একটা ইয়ার্কির বিষয়বস্তু অবশ্যই হচ্ছে যে যতীনের এত বয়স হয়ে গেছে, এখনও সে কেন বিয়ে করেনি, মানে এই সব নিয়ে তাকে সবসময় রাগাচ্ছে আর কি পটল। আর যতীনও যথারীতি সেই তার যোগ্য জবাব দিচ্ছে। একদিন এরকম সময় যতীন রাগ করে বলে যে ঠিক আছে, এত বউ বউ করছো তুমি, তো কাল সকালেই যে ঘুটে কুড়নিকে আমি দেখতে পাবো তার গলাতেই আমি মালা দেবো। ব্যাস অমনি ওই সুযোগটাকে কাজে লাগিয়ে পটল কি করে, ওই মানে যে কুড়নি বলে যে মেয়েটা, তাকে সামনে নিয়ে আসে। ওই কুড়নিকে বলে যে দেখ তো আমার ভাইকে তোর পছন্দ কি না, তুই ওকে বিয়ে করবি, এই রকমভাবে কুড়নিকে বলতে থাকে। আর কুড়নির ব্যাপারটা একটু বলে রাখি, সে হচ্ছে যে বললাম যেটা, যে একদম শৈশবে সে তার মা বাবাকে হারিয়েছে। আর অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে, মানে প্রায় দিনই তাদের অনাহারে কাটতো। তো এরকম অবস্থায় মানে শৈশব থেকেই ও মানে বড় তো হয়ে গেছে এখন, মানে এখন তার মানে সে এখন কিশোরী একটি মেয়ে। সে কিন্তু গায়ে হাতে পায়ে বড় হয়েছে, মানে তার বুদ্ধির বিকাশ কিছু ঘটেনি। এখনও সে শিশুর মতো আচরণ করে, শিশুর মতো তার হাবভাব, মানে এখনও সে মানে সমাজ সংসারের কিছুই প্রায় বোঝে না বললেই চলে। এরকম অবস্থায় তার দিদি মানে পটল যে তাকে নিয়ে মানে ইয়ার্কি করছে সেটা কিন্তু সে বুঝতে পারে না। সে এই ব্যাপারটাকে কিন্তু সত্যি বলে ধরে নেয় এবং মানে সে ওই যতীনকে স্বামী হিসেবে, বর হিসেবেই মানতে শুরু করে। কিন্তু মানে স্বামী ব্যাপারটা কি সেটাই সে এখনও জানে না যদিও, কিন্তু যেহেতু বলেছে দিদি, সেজন্য ওটাকে সে সত্যি বলে বিশ্বাস করে নেয়। কিন্তু এরকমভাবে মানে সবসময় পটল ইয়ার্কি মারতে থাকে। একসময় যতীন বুঝতে মানে বারবার করে পটলকে মানে থামানোর চেষ্টা করে, কিন্তু পটল তো যথারীতি কিছুতেই মানতে চায় না। সারাক্ষণ ইয়ার্কি ফাজলামির মানে পরিমাণ তার ক্রমশ বাড়তেই থাকে। একসময় যতীন কী করে, এই সমস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য সে একদিন এখান থেকে চলে যায়, তার পটলের বাড়ি থেকে একদিন চলে যায়। আর সেই সময় এই মানে কুড়নি কী হয়, মানে ভেঙে পড়ে। হঠাৎ করে সে কেমন যেন একটা হয়ে যায়। আর তখনই পটল বুঝতে পারে যে মানে ওই পুরনি এখন আর সেই ছোট্ট মেয়েটি নেই, মানে যাকে এতদিন তারা ভেবেছিল যে তার মানসিক অবস্থা শিশুর মতো, সে কিন্তু এখন আর সেরকম নেই। তার মানসিক অবস্থার
পরিবর্তন হয়ে গেছে, সে অনেক কিছু বুঝতে শিখে গেছে, একজন নারীতে পরিণত হয়েছে। কিন্তু তখন আর কিছু করার থাকে না, এপাশে যতীনও চলে গেছে, কুড়নি সারাদিন বাড়িতে থম মেরে বসে আছে। হঠাৎ করে একদিন কুড়নিও বাড়ি থেকে চলে যায়, এবং সে যে কোথায় চলে যায় মানে তাকে কোনো খুঁজে পাওয়া যায় না। বাড়ি থেকে হরকুমার বাবু এবং পটল তারা দুজনেই পুলিশে খবর দেয়, খোঁজ খবর চারদিকে চলতে থাকে, কিন্তু কিছুতেই কুড়নিকে খুঁজে পাওয়া যায় না। তারপরে দেখা যায় যে সেই সময় মানে দেশে প্লেগের প্রচণ্ড প্রকোপ শুরু হয়েছে, সেজন্য ডাক্তারদের কাছে হসপিটালে সবসময় প্লেগের রুগী ভর্তি হচ্ছে। আর যতীন তো প্রথমেই বললাম সে একজন ডাক্তার, তো যতীনের হসপিটালে এরকম প্রচুর প্লেগের রুগী এসছে, এবং সেখানে একটি মেয়েকে নিয়ে আসা হয়েছে, মানে তাকে সন্দেহ করা হয়েছে যে প্লেগের রুগী। কিন্তু তাকে দেখতে গিয়ে যতীন দেখে যে সে হচ্ছে কুড়নি। কুড়নিকে মানে সে রাস্তায় কোথাও পড়েছিল, তাকে লোকজন এখানে প্লেগের রুগী ভেবে তাকে এই হসপিটালে ভর্তি করে দিয়ে যায়, যতীনের হসপিটালে। তারপর যতীন তাকে বাড়িতে নিয়ে গিয়ে শুশ্রূষা করে। আবার এপাশে পটলদের খবর দেওয়া হয়, পটল এবং হরকুমারবাবু খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে চলে আসে যতীনের বাড়িতে। এরপরে কি হবে, কুড়নি কি ভালো হয়ে যাবে, বা সত্যি সত্যি কি যতীনের সাথে ওর বিয়ে হবে কি না, কি হবে না হবে, সেগুলো আমি সব পুরোটা এখানে বলবো না, সেটা আপনারা গল্পটা পড়ে বা সিনেমাটা দেখে জানতে পারবেন। তবে এটুকু বলবো যে শেষটা খুবই মানে ট্র্যাজিক আর কি, মানে খুবই দুঃখের একটা ঘটনা আছে। আমি কি সেটা বলছি না, হয়তো আপনারা বুঝতে পারছেন, বা আপনারা হয়তো গল্পটা পড়েছেন। মাল্যদান গল্প তো রবীন্দ্রনাথ ঠাকুরের মানে বিখ্যাত একটা গল্প, তো হয়তো আপনারা গল্পটা পড়েছেন, বা সিনেমাটাও কিন্তু বেশ বিখ্যাত, 1971 সালে, মানে অনেক বছর আগের একটা সিনেমা, মানে 53 বছরই তো মনে হচ্ছে, হ্যাঁ 53 বছর আগের একটা সিনেমা। এই সিনেমাটা তো আপনারা মানে সবাই দেখেছেন, এখনকার প্রজন্মের কেউ দেখেছো কিনা আমি জানি না। যাই হোক, যদি না দেখে থাকো ওই সিনেমাটা দেখে নিতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পকে নিয়ে মাল্যদান, খুব সুন্দর একটা সিনেমা। গল্পটাকে তো সেম রাখা হয়েছে সিনেমাতে, তবে কিছু কিছু জিনিস কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে সিনেমার প্রয়োজনে, গল্পের থেকে ওখানে একটু একটু জিনিস আলাদা রয়েছে। তো প্রত্যেকের অভিনয় খুবই ভালো, প্রত্যেকেই ভালো অভিনেতা। তার মধ্যে ভানু বন্দ্যোপাধ্যায়, গীতা দে, এরা দুজনেই খালি ঝগড়া করে, এদের অভিনয়ও বেশ ভালো। ভানু বন্দ্যোপাধ্যায় তো বেশ মজার অভিনয় করেন। তো খুব ভালো একটা সিনেমা মাল্যদান। আর ওই নন্দিনী মালিয়ার মানে তখন খুবই কম বয়স নন্দিনী মালিয়া, সৌমিত্র চট্টোপাধ্যায়েরও কম বয়স, সবারই কম বয়স, আমি ঠিক জানি না, তবে মনে হয় নন্দিনী মালিয়ার একদম প্রথম দিককার সিনেমা, কারণ একদম মানে কম বয়স সেই সময় ওনার। তো সিনেমাটা আপনারা অবশ্যই দেখতে পারেন যদি না দেখে থাকেন, আর গল্পটা আপনারা অবশ্যই পড়ে নিতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলি, নন্দিনী মালিয়ার কথা বলাতে একটা জিনিসের কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে বর্তমানে যে অভিনেত্রী রয়েছেন জুন মালিয়া নন্দিনী মালিয়ার মেয়ে, এটা কিন্তু অনেকেই ভাবেন, মানে সেটা কিন্তু একদমই নয়। মানে জুন মালিয়া, নন্দিনী মালিয়া, ওনাদের দুজনের সারনেমটাই শুধু এক, মানে কোনো সম্পর্ক কিন্তু নেই, মানে মা মেয়ে তো একদমই না, এমনিতেও কোনো সম্পর্ক নেই, দুজনের শুধু সারনেমটা এক ভেবেই অনেকে ভাবেন যে নন্দিনী মালিয়া হলো জুন মালিয়ার মা, সেটা কিন্তু একদমই নয়। সিনেমাটা পারলে দেখে নেবেন, আর গল্পটা অবশ্যই পড়ে নেবেন। আমি এই গল্পটা পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ এই বইটা থেকে। এটা আমার কাছে যে বইটা রয়েছে এটা পুনশ্চর বই। এছাড়া তো অনেক প্রকাশনী থেকে গল্পগুচ্ছ বেরিয়েছে, গল্পগুচ্ছ আশা করি আপনাদের প্রায় সবার বাড়িতেই রয়েছে, সেই জন্য গল্পগুচ্ছ নিয়ে আমি নতুন কিছু বললাম না। আমার কাছে যেই বইটা রয়েছে এটা অনেক পুরনো বই, পুনশ্চর বই, অনেক বছর আগের, মানে দাম অনেক কম ছিল, বর্তমান দাম কি আছে আমি বলতে পারবো না ঠিক, ওই জন্য আমি বলছি না এর দামটা। অনেক প্রকাশনীরই পাওয়া যায় গল্পগুচ্ছ, যদি গল্পগুচ্ছ আপনার বাড়িতে না থাকে, আশা করি আছে, সবার বাড়িতেই গল্পগুচ্ছ প্রায় আছে বলা যায়। তো সেই গল্পগুচ্ছ থেকে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান এই গল্পটা পড়ে নিতে পারেন। এরপর যে বইটার কথা বলবো সেটা হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা গহীন হৃদয়। এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। বর্তমানে বইটার দাম হচ্ছে 350 টাকা। এখানে সোহিনী নামে একটা মেয়ের কথা বলা হয়েছে। সোহিনী চাকরি করে, আর সোহিনীর স্বামী হচ্ছে ভাস্কর। ভাস্কর হচ্ছে খুবই সাধারণ মানে একজন মানুষ, মানে সে খুব সাদামাটা জীবন পছন্দ করে। ছুটির দিনে সে সকালবেলা উঠে মায়ের সাথে বসে লুচি তরকারি খাচ্ছে, খেতে খেতে হঠাৎ ঢেকুর তুললো, বা মানে
এই ধরনের ব্যাপার আর কি। সোফার মধ্যে শুয়ে ছেলেকে নিয়ে খেলা দেখছে, মানে কোনো রকম মানে বেশি স্মার্টনেস দেখানো বা এই ধরনের ব্যাপারের মধ্যে সে যায় না। সে একদম খুবই সাদামাটা জীবন যাপন পছন্দ করে। আর সেই জিনিসটা আবার কিন্তু সোহিনী একদমই পছন্দ করে না। সোহিনীর কাছে ভাস্কর হচ্ছে খুবই আনস্মার্ট একজন মানুষ। সোহিনী তাকে একদমই পছন্দ করে না। যাই হোক, এভাবেই ওদের সংসার চলছিল। এর মধ্যে ভাস্করের এক বন্ধু অনুপম, সে বিদেশ থেকে ফিরে আসে। বিদেশে তার স্ত্রী মারিয়ার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। সে দেশে চলে এসেছে এবং সেখানে এসে সোহিনীর সাথে তার আলাপ হয় এবং ক্রমশ সোহিনীর সাথে অনুপমের একটা সম্পর্ক তৈরি হয়। বিদেশ থেকে ফিরে আসা প্রচণ্ড স্মার্ট অনুপমকে দেখে সোহিনী যে অভাবগুলো ভাস্করের মধ্যে দেখতে পেত সেগুলো সে অনুপমের মধ্যে খুঁজে পায় এবং সেই জন্য অনুপমের সাথে সোহিনী সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কটা মানে অনেক দূর পর্যন্ত চলে যায়। মানে এতটাই মানে ওদের শারীরিক সম্পর্ক থাকে এবং তারা এতটাই ওদের সম্পর্ক এত দূর পর্যন্ত চলে যায়, ওরা নিজেরা ঠিক করে যে সোহিনী অনুপমকে বিয়ে করবে এবং তারা ঠিক করে ফেলে যে এই কথাটা তো ভাস্করকে জানাতে হবে এবং ভাস্করের কাছ থেকে সোহিনী ডিভোর্স নেবে, কি করবে না করবে সমস্ত কিছু প্ল্যান হয়ে যায়। যখন তারা ভাস্করকে জানাবে বলে মানে ঠিক করে, ঠিক তখনই ভাস্করের ব্রেন টিউমার ধরা পড়ে। তখন সোহিনী ঠিক করে যে এই মুহূর্তে ভাস্করকে কিছু জানাবে না। তারপরে কি মানে ভাস্কর ভালো হয়ে যাওয়ার পর সোহিনী তাকে জানায়, নাকি ভাস্কর আর কোনোদিন ভালোই হয় না ওই ব্রেন টিউমার থেকে, যেটা কিন্তু ক্যান্সারেরই একটা পূর্ব লক্ষণ ছিল। তাকে মানে কেমো দেওয়া শুরু হয়, এই সমস্ত জিনিস শুরু হয়। মানে তাতে কি ভাস্কর আবার মানে পৃথিবী ছেড়ে চলে যাবে? সোহিনী আর অনুপমের পথের কাটা কি এভাবে এমনি দূর হয়ে যাবে? কি হবে সেটা আমি বলবো না, এখানে বলছি না, শেষটা বলে দিলে তো মানে বইটা পড়ার মজা থাকবে না। তাই সেটা আপনার বইটা পড়ে বা সিনেমাটা দেখে জানতে পারবেন। 2018 সালে এই গল্পটাকে নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে। সিনেমাটির পরিচালক হচ্ছেন অগ্নিদেব চ্যাটার্জি। আর এই সোহিনীর ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আর ভাস্করের ভূমিকায় অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার। আর এই যে অনুপমের চরিত্র, সেই অনুপমের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। আর ভাস্করের মা মানে সোহিনীর শাশুড়ি, সেই চরিত্রে অভিনয় করেছেন সোহাগ সেন। ভাস্করের বোন ভাস্বতী, সেই চরিত্রে অভিনয় করেছেন লকেট চট্টোপাধ্যায়। আর লকেটের স্বামী তরুণদা, তার চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী। এছাড়াও রয়েছেন কুশল চক্রবর্তী, সুমন্ত্র মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, এরা সমস্ত রয়েছেন। তো সব কিছু মিলে বেশ ভালো একটা গল্প। আর সুচিত্রা ভট্টাচার্যের গল্প বেশ ভালো একটা গল্প। মানে এটা অ্যাকচুয়ালি একটা মেয়ের মানে সম্পর্কের টানাপোড়েন, সে তার মানে জীবন নিয়ে, মানে সোহিনীর জীবন নিয়েই মেনলি এটা দেখানো হয়েছে। সে একটা সম্পর্কের দোটানায় পড়েছে, কি করবে না করবে, সে অনুপমের দিকে যাবে নাকি আবার ভাস্করের কাছে ফিরে আসবে ভাস্করকে সাহায্য করার জন্য। এরকম মানে বিপদের মধ্যে যেখানে ভাস্কর এত অসুস্থ, তার কেমো চলছে, সে মানে খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশান, সেরকম অবস্থায় কি সোহিনী আবার ফিরে আসবে না কি হবে, এইসব নিয়ে একটা গল্প। আচ্ছা, এই যে বইটার কথা বললাম গহীন হৃদয়, এই উপন্যাসটার কিন্তু একটা ডিটেলস রিভিউ আমার চ্যানেলে রয়েছে। মানে সুচিত্রা ভট্টাচার্যের সম্পর্কের টানাপোড়েন নিয়ে দুটো বই, সেই দুটো বইয়ের রিভিউ একসাথে আমি করেছিলাম। সেই দুটো বইয়ের মধ্যে কিন্তু একটা ছিল গহীন হৃদয়। তো এই গহীন হৃদয়ের ডিটেলস রিভিউ ওই ভিডিওটা থেকে আপনারা পেয়ে যাবেন। যদি ডিটেলসে একটু জানতে চান তাহলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আমি কিন্তু এখানে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওটার, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই সিনেমাটার একটা মজার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে 2018 সালের সিনেমা, মানে খুব একটা বেশি দিনের নয়, মাত্র 3-5-6 বছর আগের একটা সিনেমা। এই সিনেমাটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়েছে। মানে পুরো সিনেমাটাই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, শুধু কিছু কিছু জায়গায় একটু কালার করা হয়েছে। সেই কালারটা মানে কেন পুতুল নাচের দৃশ্য রয়েছে সেখানে, ওই মানে পুতুল নাচ দিয়ে কিছু মিনিংফুলি বোঝানো হচ্ছে, সেই জায়গাগুলোতে শুধু কালার রয়েছে। আর বাকি পুরো সিনেমাটাই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা বেশ একটা মজার ব্যাপার। মাত্র 6 বছর আগের সিনেমা, যেখানে অনেক আগের দিনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা হতো, এখন তো আর কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার ব্যাপার নেই, এখন সবই কালার সিনেমা, কিন্তু তার মধ্যেও এই সিনেমাটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়েছে। এর আগে যে সিনেমাটার কথা বললাম মাল্যদান, সেই সিনেমাটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবশ্যই, সেটা বহু বছর আগের সিনেমা,
53 বছর আগের একটা সিনেমা, সেটা তো অবশ্যই মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হবে। আর কিন্তু মাত্র 6 বছর আগের একটা সিনেমা, সেটাকেও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়েছে। তো এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। বইটা তো অবশ্যই পড়বেন, সুচিত্রা ভট্টাচার্যের গহীন হৃদয়, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। আর সিনেমাটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন, তবে সিনেমাটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য। আজকে দুটো বইয়ের কথা আপনাদেরকে বললাম, বই থেকে সিনেমা, সেখানে দুখানা বই এবং দুখানা সিনেমার কথা আপনাদেরকে বললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।